আমার মনে হয় আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত হইনি। হবু বউয়ের মুখে এই কথা শুনে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। আমি আকাশ, প্রাইভেট কোম্পানির একটি ভালো পোস্টে জব করি। বাবা মার জোরাজুরিতে তাদের পছন্দ করা এই মেয়েকেই আমি দেখতে যাই। মেয়ের নাম নিতু, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেয়েকে দেখার পর পছন্দ না হওয়ার কোনো কারণ খুঁজে পাইনি। সম্মতি পাওয়ার পর আমার একমাত্র মা সময় নষ্ট না করে হাতের আংটিখানা খুলে মেয়ের হাতে পরিয়ে দেয়। আর ফিরে আসার সময় আমার বেস্টু ফাহাদ একটা এভারেস্ট জয় করা হাসি দিয়ে আমার হাতে মেয়ের ফোন নাম্বার গুঁজে দেয়। আর সেই নাম্বার থেকে এইমাত্র এই কথাটি ভেসে আসলো। ভ্যাবাচ্যাকা ভাবটা সামলিয়ে আমি বললাম, মানে? মেয়েটি বলল, মানে হলো আমি হয়তো এখনও বিয়ের জন্য তৈরি না, কারণ এখনও আমি মাছের লেজটা খাওয়া শিখিনি, কলেজ আর রান্নাঘর একসাথে সামলানো শিখিনি। এখনও সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের হাতের পরোটা মুখে দিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ি। বিয়ে করার আগে নিজেকে প্রথম শ্বশুরবাড়ির রাঁধুনি হিসেবে তৈরি তো করে নেই। জানেন, এখনও রোজার মাসে চেহারির সময় ঘুম ঘুম চোখে ডলতে ডলতে সবার শেষে গিয়ে টেবিলে বসি, যেখানে বিয়ের পর সবার আগে উঠে সবার জন্য সব আমাকেই তৈরি করতে হবে। এখন একটু শরীর খারাপ লাগলে সারাদিন বিছানায় পড়ে থেকে বাবা মার আদরের ছায় জড়িয়ে থাকি। যেখানে শ্বশুরবাড়ি যতই যা হোক, প্রতিদিন দায়িত্বের চাকায় ঘুরতেই হবে। এখনও প্রতি রাতে মাথায় মায়ের তেল মালিশ ছাড়া ঘুমই আসে না। যেখানে বিয়ের পরে নিজেকে ভুলে শ্বশুরবাড়ির সবার মন বুঝে চলাটাই হতে হবে প্রধান ধর্ম। এখনও মুখে নকল হাসি আনাটাই শিখতে পারি নাই, কিন্তু বিয়ের পর যে ভালো না থেকেও ভালো আছি বলাটা পারতেই হবে। বিয়ের আগে নিজেকে প্রথমে খোটা শোনার জন্য প্রস্তুত তো করে নেই। এখনকার মতো না আবার মুখ ফসকে কিছু বলে ফেলি। হেঁটে চলা থেকে শুরু করে বেঁচে থাকাটাও যে মা বাবা শিখিয়ে দিল, বিয়ের পর সেই বাবা মাই যে আমাকে কিছুই শেখায়নি। কথাটা শোনার জন্য আগে নিজেকে শক্ত তো বানাতে হবে নাকি? কারণ মুখ বুঝে সব সহ্য করাটাই তো আদর্শ বউয়ের গুণ। এখনই কি করে বিয়ে করি বলেন তো? আমি তো এখনও নিজেকে ভুলতেই শিখলাম না। এখনও যে ছোট ছোট স্বপ্নে বিভোর বাবার রাজকুমারীটা আকাশে উড়ে বেড়াচ্ছে। আগে থেকে যদি প্রস্তুত না থাকি, তবে যে দায়িত্বের ভারে যখন হঠাৎ করে আকাশ থেকে মাটিতে পড়ে যাব, তখন নিজেকে সামলাবো কি করে বলেন? মেয়েটি খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলল, কিন্তু আমি যেন স্তব্ধ হয়ে গেলাম এতগুলো তেতর বাস্তবতা একসাথে শুনে। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। শুধু মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরোলো, বিয়ে মানে কি এই? মেয়েটি একটু হেসে জবাব দিল, হ্যাঁ, মেয়েদের জন্যই। বিয়ের জন্য মেয়েদের প্রস্তুত হতে হয়, আত্মসম্মানকে পঙ্গু করে ন্যায় অন্যায় বোধকে অসাড় করে দিয়ে। আর এটা কিন্তু আমার কথা না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আমার গলা দিয়ে আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বেরোলো, তাহলে এখন? মেয়েটি বলল, এখন দেখি কি করা যায়। মেয়েটি সম্ভবত কিছুই করতে পারেনি, কারণ আমার সাথে তার বিয়েটা হয়েই যায়। আজ আমাদের একমাত্র মেয়ের জন্মদিন। দেখতে দেখতে আমাদের মামনিটার 3 বছর হয়ে গেল। বাসায় একটি ছোটোখাটো আয়োজন করা হয়েছে। তখন থেকে ঘড়িটা খুঁজে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। তাই নিতুকে ডাকতে গিয়ে হঠাৎ থমকে যাই ভেতরের কথা শুনে। নিতুর এক খালাতো ভাবি তাকে সেই বিয়েতেই দেখেছিল। আজমের জন্মদিন উপলক্ষে তাকে নিতু দাওয়াত দিয়েছে। সেই ভাবি নিতুকে জিজ্ঞেস করছে, কিরে নিতু, শ্বশুরবাড়িতে ঠিকঠাক মতো মানিয়ে নিতে পেরেছিস তো? নিতু হেসে জবাব দিল, জানি না ভাবি, মাছের লেজটা এখনও আমায় প্রতিদিন খেতে হয় না। মাঝে মাঝে সে খায়, আবার মাঝে মাঝে আমি খাই। যখন আমি খাই তখন সে আমায় কাটা বেছে দেয়। যখনই সময় পায় আমাকে রান্নাঘরে সাহায্য করে। সেহেরির সময় আমার সাথে সেও আগে ওঠে। মাঝে মাঝে তো দেখি আমার ওঠার আগেই সব রেডি। ইফতারের সময় কাজগুলো আমার সাথে ভাগ করে নেয়। অফিস থেকে ফেরার পর তার হাতে শরবতের গ্লাস দিয়ে আমার হাতটা টেনে আমাকেও তার পাশে বসিয়ে অর্ধেক খাইয়ে দিয়ে বলে, সারাদিন কাজ তো তুমিও করেছো, তাহলে যত্ন শুধু আমার একার কেন? আসো, তোমার মাথায় তেল মালিশ করে দেই। জানো, মাঝে মাঝে মাথার উকুনও মেরে দেয়। প্রতিদিন রাতে আমাদের গল্পের আসর বসে রান্নাঘরের বেসিনের সামনে। দুজনে মিলে বাসনপত্র ধোয়া মোছা করতে করতে প্রথম আমি বাধা দিতাম, কিন্তু সে কি বলতো যেন, বিয়েটা যেহেতু আমরা দুজনে করেছি আর সংসারটাও যেহেতু আমাদের দুজনের, তাহলে দায়িত্বের ভাগটা তুমি একা নিবে কেন? যেখানে তোমার সব সুখের ভাগটা আমাকে দিয়েছ,
সেখানে তোমার কষ্টের ভাগ থেকে আমাকে বঞ্চিত করো না নিতু। নিজেকে যে বড্ড স্বার্থপর মনে হবে। আমাকে যদি এখানে কেউ কিছু বলে আমি চুপ করে থাকি, কারণ আমাকে কিছু বলতে হয় না, সে জবাব দিয়েই সবাইকে চুপ করিয়ে দেয়। তার ভয়ে আমাকে কেউ কিছু আর বলেও না। আর যদি কখনো এতটুকু শরীর অসুস্থ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সারাদিন অফিস বাদ দিয়ে আমার পাশে বসে থাকবে। ও একদিন আমি কি বলে জানো, নিতু আমার কাছ থেকে কখনো কোনো কিছুর জন্য তোমায় অনুমতি চাইতে হবে না। তোমার যখন যা ইচ্ছে করবে, যেখানে যেতে ইচ্ছে যাবে, শুধু কোথাও গেলে আমাকে একটু জানিয়ে দিও, না হলে যে দুশ্চিন্তা হবে। আমার মুখে কখনো নকল হাসি আনতে হয়নি, কারণ এখনও আমার মুখে সবসময় আসল হাসি লেগে থাকে, আগের চেয়েও বেশি। সে আবার নিজেকে আরও বেশি চিনতে শিখিয়েছে। আমার সব স্বপ্নগুলো খুব যত্ন করে সে পূরণ করেছে। তাই তো বলি, শ্বশুরবাড়ি মানিয়ে নেওয়া মানেটা কি সেটা আমি এখনও বুঝতে পারিনি। আমার স্বামী আমায় ভালোবাসা মানেটা কি সেটা বুঝিয়েছে, মানিয়ে নেওয়াটা কি সেটা বোঝায়নি। নিতুর কথাগুলো শুনে চোখ ঝাপসা হয়ে আসছিল, তাই তাড়াতাড়ি রুমে চলে আসলাম। যেদিন আমাদের বিয়ে হলো সেদিন বিদায়ের সময় দেখেছিলাম একজন বাবাকে তার কলিজা অন্যের হাতে দিয়ে দিতে, একজন মেয়েকে তার চিরচেনা সব কিছু ছেড়ে দিয়ে সম্পূর্ণ অচেনায় পাড়ি দিতে। কতটা কষ্টের সেই অশ্রু, কতটা কষ্টের সেই মুহূর্ত। যদি কোনো ছেলে সেই মুহূর্তটাকে অনুভব করতে পারে তবে কখনো তার স্ত্রীকে মানিয়ে নিতে দেবে না। ওর চোখের পানি খুব বিধে ছিল এই বুকে। সেদিন নিতুর চোখের চাহনি ছিল খুবই অসহায়। শুধুমাত্র আমার ভরসাতেই তো ও সব কিছু ছেড়ে এসেছে। যদি সেই ভরসাই না রাখতে পারলাম তবে নিজেকে স্বামী হিসেবে পরিচয় দেই কি করে? সেদিন মনে মনে ঠিক করেছিলাম বাবার রাজকুমারীটাকে এই ছোট্ট বুকের রানী বানাবই। শুধুমাত্র একটি মেয়েকে বিয়ে করে তার ওপর অধিকার ফলালেই স্বামী হওয়া যায় না। মেয়েটির অশ্রুকে আপন করে তার মুখের হাসি ফোটানোর দায়িত্ব নিতে হয়, সাথে তার সুখের পাশাপাশি দুঃখের ভাগটাও নিয়ে তবেই না স্বামী হওয়া যায়। তার অধিকার মানে শিকল নয়। আমাদের স্ত্রীরা যে কষ্ট সহ্য করে আমাদের অস্তিত্বকে এই পৃথিবীতে নিয়ে আসে, আমরা স্বামীরা তার পরিবর্তে পুরো পৃথিবীটাকে তাদের পায়ে এনে দিলেও তা কম হয়ে যায়। আর সেখানে এই পাগলি মেয়েগুলো এতটুকুতেই নাকি স্বর্গসুখ পায়। একটু পরেই নিতু রুমে এসে হাসতে হাসতে বলল, দেখো না সবাই নিচে কি বলছে, মেয়ে নাকি দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যাবে তা নাকি বুঝতেই পারবো না, তাই এখনই শাশুড়ি হওয়ার প্রস্তুতি নিতে। কিন্তু আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুতি হতে পারলাম না। আমি ওর নাক টেনে ভুরু কুঁচকে বললাম, মানে? নিতু বলল, মানে আবার কি? সবসময় শুনে আসা বিয়ের পরের মানিয়ে নেওয়া কিছুই তো হলো না, তাই তো বিয়ের আগে কি শিখবো? বিয়ের পরেও মানিয়ে নেওয়া শিখতে পারলাম না। আচ্ছা, আমাদের মেয়েটা বিয়ের পরে কি করবে? আমি ওকে হাত দিয়ে আগলে কাছে টেনে বললাম, কি আবার তোমার মতো মানিয়ে নেবে? নিতু আমার বুকে মাথা রেখে ঠোঁটে গভীর প্রশান্তির হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, মানিয়ে নেবে না চাইতেই পাওয়া অপরিসীম ভালোবাসা।